শুরু হলো সব খবর নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। সংবিধানে ৭১-এর সাথে ২৪-এর অভ্যুত্থানকে এক কাতারে রাখার যে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন তার বিরোধিতা করেছে বিএনপি। পাশাপাশি সংবিধানের মূলনীতি পরিবর্তনেরও আপত্তি দলটির। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কারের সুপারিশ নিয়ে বিএনপির মতামত হস্তান্তর করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, সংবিধান সংস্কার প্রস্তাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদলে নাগরিকতন্ত্র চায় না বিএনপি। গণপরিষদ ভোট আয়োজনের প্রস্তাবের সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ প্রশ্ন তোলেন, রাষ্ট্র কি নতুন হয়েছে? বলেন, এদেশ গণতন্ত্রের চরিত্র হারিয়েছে, তাই সংবিধান সংশোধন দরকার। গণপরিষদ ভোট নয়, বরং জাতীয় নির্বাচন প্রয়োজন। এছাড়া দুদক সংস্কারে ২০টি, সুপারিশের ১১টি, জনপ্রশাসনের ২৬টির মধ্যে ১৩টি, বিচার বিভাগের বেশিরভাগ সুপারিশে সম্মতি জানিয়েছে বিএনপি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিয়াম্বলেই থাকা উচিত। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুন ভাবে। তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নেই মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশের উপর দলীয় মতামত প্রদান শেষে একথা বলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। তিনি বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং নির্বাচন কমিশন একসাথে নির্বাচন সম্পন্ন করতে পারে, সেজন্য তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই। বর্তমান সংবিধানকে একদলীয় মন্তব্য করে নতুন সংবিধান প্রণয়নের দাবিও জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির মতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই সেই সংবিধান প্রণয়ন করা যেতে পারে। এদিন আরও সুপারিশ জমা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বর্তমান বাস্তবতায় সংবিধান নতুন করে লেখা অপ্রয়োজনীয়। এই ১৬৬টি প্রশ্ন প্রকারান্তরে অনেক কিছু অস্পষ্ট। যদি আমরা শুধুমাত্র হ্যানার মধ্যে থাকি, তাহলে এটা পুরো যে সংস্কার প্রস্তাব সেটা একটা ভুল বুঝাবুঝির জায়গায় যাবে। ১১৩টা প্রস্তাবের সাথে আমরা পুরোপুরি একমত হয়েছি। ২৯টা প্রস্তাবে আমরা আংশিক একমত হয়েছি এবং ২২টা প্রস্তাবের ব্যাপারে আমরা একমত হতে পারি নাই। এখানে উল্লেখ থাকে যে এই যে একমত হয়েছে ১১৩টা এবং আংশিক হয়েছে ২৯টা, আংশিক এবং সবটা মিলিয়ে বলতে গেলে ১৪২টাতে আমরা একমত এবং আংশিক একমত হয়েছি। ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১৫১টিতে একমত রাষ্ট্র সংস্কার আন্দোলন, তবে আপত্তি ৫টিতে। বাকি ১০টি সুপারিশ নিয়ে রয়েছে আংশিক সমর্থন। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে ব্রিফিং করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। তিনি জানান, বৈঠকে তারা সংবিধানে ধর্মনিরপেক্ষতা ভিন্ন নামে রাখার সুপারিশ করেছেন। এছাড়া সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট করার প্রস্তাব দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, এই দায়িত্ব যেন নির্বাচিত সরকারের হাতে না যায়। প্রাদেশিক ব্যবস্থার পরিবর্তে পুরাতন ১৯টি জেলাকে জেলা সরকার করারও সুপারিশ করে দলটি। পাশাপাশি সমর্থন জানান ঐকমত্য কমিশনের এনসিসি কাঠামোয়। বেশিরভাগ পয়েন্টের সাথে আমরা একমত। মানে ধরেন ওনাদের যদি ১৬৬টা পয়েন্ট হয়, ১৫১টা পয়েন্টে তাদের সাথে আমরা একমত হয়েছি। ৫টাতে আমরা কেবলমাত্র বলছি যে আমরা একমত না, আমাদের ভিন্ন মত আছে, সেগুলো আমরা তাদের জানাইছি। আর ১০টার মধ্যে আমরা অন্যান্য প্রস্তাব আমরা দিয়েছি। হাসনাত আবদুল্লাহর সাথে খানিকটা দ্বিমত পোষণ করে ফেসবুকে স্ট্যাটাস দিলেন ২৪-এর আন্দোলনের অন্যতম সংগঠক সার্জিস আলম। লিখেছেন, সেনাপ্রধান নয়, তাদের আগ্রহেই ১১ মার্চ বৈঠক হয়েছিল। বৈঠকে শুধু ৩ জনই উপস্থিত ছিলেন, তবে এতটা গোপনীয় বৈঠকের কথাবার্তা যেভাবে ফেসবুকে এসেছে তা সমীচীন হয়নি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। এ ধরনের তৎপরতা ভবিষ্যতে আস্থার সংকট তৈরি করতে পারে, এই শঙ্কা প্রকাশ করেন সার্জিস। ১১ তারিখের বৈঠকে সেনাপ্রধানের তরফ থেকে আওয়ামী লীগ ইস্যুতে কোনো চাপ প্রয়োগ করা হয়নি, কেবল মতামত জানানো হয়েছিল। পরিশোধিত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার গুরুত্বের কথা জানিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে রাজনীতিতে কোনোভাবেই আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে নন সার্জিস। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে কোনো ছাড় নয়। রাজনীতি নিয়ে সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি।
বিকেলে এনসিপির বাংলা মোটর কার্যালয়ে শ্রমিক উইং গঠনের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সেনানিবাসে বৈঠকের বিষয়ে দলীয়ভাবে তারা অবগত নন। দলীয় ফোরামে আলোচনার পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানাবে এনসিপি। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দল হিসেবে এনসিপি রূপান্তর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এ কারণে ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বানও জানান তিনি। আমাদের যিনি দলীয় প্রধান নাহিদ ইসলাম এবং সেক্রেটারি জেনারেল আক্তার হোসেন স্পষ্ট করেছেন, রিফাইন্ড হোক যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। সেনাবাহিনীর থেকে আমরাও তাদেরকে বলবো যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন। পলিটিক্যাল ম্যাটার, পলিটিক্যাল যারা পার্সন দল রয়েছে তাদেরকে আপনারা ডিল করতে দেন, এবং এখানে বিভিন্ন জায়গা থেকে যদি কোনো গোষ্ঠী বিভাজনের প্রচেষ্টা চালায় সেটা নিয়ে এনসিপি ঐক্যবদ্ধ ছিল, থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে কাজ করে যাবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। রাফা, খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। রোববার ভোর রাত থেকে এখন পর্যন্ত উপত্যকায় প্রাণ গেছে ৩৫ জনের। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। সেখানে পৌঁছাতে পারছে না অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা। বিস্ফোরণ শোনা যাচ্ছে নেতজারিম করিডোরেও। এর আগে শনিবার একদিনে প্রাণ যায় ৩৪ জনের। গত মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই গাজায় ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। উপত্যকার দক্ষিণ, উত্তর ও মধ্যাঞ্চলে বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযানও। এতে নতুন করে প্রাণ হারায় অন্তত ৭০০ ফিলিস্তিনি। আবারও ইসরায়েলের রাজধানী লক্ষ্য করে মিসাইল ছুড়েছে হুতি। রোববার এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। স্থানীয় সময় সকালে পুরো তেল আবিবে বেজে ওঠে সতর্কতার সাইরেন। আইডিএফের দাবি, ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। দাবি, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গেল কদিন ধরেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটছে হুতি। শুক্রবার দেশটির বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে গোষ্ঠীটি। এদিকে ইয়েমেনের রাজধানী সানা সহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর আলোচিত ঘটনায় করা মামলার তদন্ত শেষ হয়েছে, এমনটা জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই নিয়ে প্রথম কোনো মামলার তদন্ত সম্পন্ন হলো। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে হওয়া আন্দোলনে সাভার ও আশুলিয়ায় ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পুলিশের গুলিতে নিহত হন ৭৫ জন। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২টি অভিযোগ করা হয়। পরে তা মামলা হিসেবে দায়ের হয় অপরাধ ট্রাইব্যুনালে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার মধ্যে ২-৩টির তদন্ত কাজ শেষের পথে। ঈদের পর সেগুলোর প্রতিবেদন জমা দেওয়ার আশা করা হচ্ছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার ট্রাইব্যুনাল করতে পারে, তবে সেটা রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমেই আনার কথা বলেন চিফ প্রসিকিউটর। একটা রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে, বাকি ৩ থেকে ৪টা মামলার তদন্তর ফিনিশিং টাচ চলছে এবং এটা আশা করছি ঈদের পরপরই আমাদের হাতে এই রিপোর্টগুলো চলে আসবে। এই রিপোর্টগুলো আসার সাথে সাথেই আমরা পর্যালোচনা করে আনুষ্ঠানিক যে অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা দাখিল করে ফেলব, এবং ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। ফ্যাসিস্ট শাসনামলে চাকরিচ্যুত ও বঞ্চিত সামরিক কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে বাহিনীর অধীনে গঠিত প্রহসনমূলক বোর্ড বাতিল করে স্বাধীন কমিশন গঠনের দাবি তুলেছে জাস্টিস ফর কমরেডস। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে করেন সামরিক বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা। এ সময় ৫ আগস্টের পর এখনও কেন স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হলো না সেই প্রশ্ন রাখেন তারা। এখনও ফ্যাসিস্ট শাসনামলের অনেকেই বাহিনীগুলোয় রয়ে গেছে অভিযোগ করেন তারা। এছাড়া স্বাধীন কমিশনের মাধ্যমে সামরিক বাহিনীর কালা কানুন সহ সংস্কারের দাবিও তোলেন তারা, যাতে ভবিষ্যতে সামরিক বাহিনীর কোনো সদস্য একতরফাভাবে যথাযথ তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই চাকরিচ্যুত বা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা আবেদন করতে চাই, নির্যাতিত অফিসার এবং সদস্যদের কেসগুলোকে ডিল করার জন্য একটা স্বাধীন কমিশন গঠন করতে হবে, এবং একই সাথে এই স্বাধীন কমিশনটা সেনাবাহিনী বা নৌ এবং বিমান বাহিনীর যে সমস্ত কালাকানুনগুলো আছে সেগুলোকে পর্যালোচনা করে একটা সঠিক আইন কানুন প্রতিষ্ঠিত করা উচিত, যাতে আমাদের আইনি সুরক্ষা থাকে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি ২৩ এপ্রিল ধার্য করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি মোহাম্মদ আতুয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এর দিন ধার্য করেন।
2 জানুয়ারি তার জামিন আবেদন খারিজ করে আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। পরে 12 জানুয়ারি হাইকোর্টে জামিন চান চিন্ময়। 4 ফেব্রুয়ারি তার জামিন প্রশ্নে রুল দেন হাইকোর্ট। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত বছরের 26 নভেম্বর চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ সহ 3 জনের নামে মানহানির মামলা করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আব্দুল হাই শিকদার। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালতে এই মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী 28 এপ্রিল আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন। মামলায় অপর আসামিরা হলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম এবং আসাদুজ্জামান আসাদ। মামলার এজাহার থেকে জানা যায়, গত 17 মার্চ আসামি মাহবুব মোর্শেদ তার ফেসবুক আইডিতে একটি মনগড়া কবিতা পোস্ট করেন, আর সেটি কবি ও দৈনিক যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদারের বলে পোস্টে উল্লেখ করেন। খায়রুল আলম ও আসাদও ওই কবিতা তাদের নিজ নিজ ফেসবুক থেকে শেয়ার করেন। এ বিষয়ে যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার বলেন, অভিযুক্তরা তার সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য ওই মিথ্যা ও বানোয়াট পোস্ট দিয়েছেন ফেসবুকে। শেখ হাসিনাকে খালেদা জিয়ার সাথে জড়িয়ে এরশাদের পক্ষে আমি কবিতা লিখেছি, যে কবিতা আদৌ আমার লেখা নয়, এবং এটা দেখলেই বোঝা যায় এই ধরনের থার্ড ক্লাস কবিতা আমি জীবনে কখনো লিখিনি। এই যে মিথ্যা, প্রতারণা, জালিয়াতিমূলক ভিতর দিয়ে একটা মানুষের সামাজিক মর্যাদা ও সম্মানকে ক্ষুণ্ণ করার প্রয়াস, এটাতে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে খুবই সংক্ষুব্ধ এবং ব্যথিত। এই জন্যে আদালতের কাছে সুবিচারের জন্য আসছে, আমার মর্যাদা রক্ষার জন্য। ভোলার মনপুরায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। সকালে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক জানান, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ইউনিয়নের প্রশাসক নাসির উদ্দিনকে অবরুদ্ধ করে রেখেছে এমন গুজব ছড়ানো হয়। গুজব শুনে ঘটনাস্থলে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতিতে জড়ায় তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় 30 ঘণ্টা পর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি ফরেস্ট টহল ফাঁড়ি এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভোর থেকে দ্বিতীয় দিনের মতো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বন বিভাগ। যোগ দেয় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। বন বিভাগ জানায়, প্রায় 95 ভাগ আগুনই নিয়ন্ত্রণে। তবে কলমতেজির পাশে গুলিশাখালী এলাকায় এখনও আগুন চলছে। পুড়েছে প্রায় 4 একর বনাঞ্চল। কিভাবে আগুন লেগেছে তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে বনের মধ্যে প্রথমে ধোঁয়া দেখা যায়, তারপরেই বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। টেকনাফে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বিজেপি সদস্য সিপাহী মোহাম্মদ বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে টেকনাফের শাহপরের দ্বীপ ও সেন্ট মার্টিনের মাঝামাঝি সাগরে ভাসমান অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়। পরে মরদেহটি সাবরাং 0 পয়েন্ট এলাকায় নিয়ে আসা হয়। পুলিশ জানায়, সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ট্রলার ডুবির ঘটনায় আরও 2 রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। দুদিনে এ পর্যন্ত 6 রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হলো। এর আগে শুক্রবার মধ্যরাতে শাহপরের দ্বীপ পশ্চিমে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে 25 রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বিজিবি। উদ্ধার কাজের সময় নিখোঁজ হন ওই বিজিবি সদস্য। ঈদ উপলক্ষে আয়োজিত 3 দিনব্যাপী রামাদান নাইট এক্সপো শেষ হয়েছে চট্টগ্রামে। নগরীর কাজী দেউরি মোড় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন সেক্টরের সফল উদ্যোক্তারা। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনা ও সরকারি সহায়তা প্রদানের আহ্বান জানান তারা। এ সময় মেলার আয়োজক কুইন্স ইভেন্টের নীলম সেন, রাসেল শরিয়াত সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 20 মার্চ শুরু হওয়া মেলায় অর্ধশতাধিক স্টলে পোশাক, জুতা, জুয়েলারি ও গৃহসজ্জার বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হয়। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।